আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে বোর্ড ভিত্তিক যে পর্বগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে, এবং আজকে হচ্ছে কি আমরা সলভ করবো কোনটা, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর একটা অঙ্ক। এবং এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এটা খুব চমৎকার একটা অঙ্ক। আমি বিশ্বাস করি তোমরা সবাই আমার সাথে কিছুটা সময় মনোযোগ দিয়ে থাকবে এবং এটা তোমরা চমৎকারভাবে বুঝে নিবা। অনেক সময় এভাবে অঙ্কগুলো আসে যেটা তোমার গতানুগতিক অঙ্ক চেয়ে একটু ডিফারেন্ট, এবং আমি বিশ্বাস করি এই অঙ্কগুলো করলে আসলে তোমার ব্রেন স্ট্রমিং হয়, মানে ব্রেনটা আসলে প্রপার ওয়েতে ফাংশনিং করে, ওরা নতুন করে কিছু শিখতে চায়, জানতে চায়। সো এইটা আমার অনেক পছন্দের একটা অঙ্ক। আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি সাপোর্ট দিবা। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। ওকে, তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর একটা অঙ্ক। এবং দেখো এখানে আমাকে কি দেয়া আছে, এইটা হচ্ছে আসলে একটা টি ছক খতিয়ান। টি ছক, এটা কি একটা টি ছক। টি ছকের এই পাশে হয় ডেবিট, এই পাশে হবে ক্রেডিট। ওই যে দেখো কোনায় এই যে ক্রেডিট লেখা, ডান। ওকে, এইটার মধ্যে আমার হিসাবটা কি দেয়া আছে, প্রাপ্য হিসাব। এইটার মধ্যে আমার ঘটনাগুলো ঘটছে। এইটা হচ্ছে আমার ব্যালেন্স বিডি, মানে হচ্ছে আগের মাসের যেটা শেষে ছিল সেটা এই মাসের শুরুতে কি হয়ে যায়, ব্যালেন্স বিডি না। প্রত্যেক মাসের শেষে যেটা হয় সেটা পরের মাসে হয়ে যায় কি 1 তারিখে ব্যালেন্স বিডি। তাহলে এইটা হচ্ছে আমার ব্যালেন্স বিডি। তারপরে এখানে আমার বিক্রয় হিসাব দেয়া আছে, এখানে আমার কুরিন দেয়া আছে, এখানে আমার বিক্রয় ফেরত দেয়া আছে, এখানে আমার ব্যাংক হিসাব দেয়া আছে। টোটাল আমাকে কি দেয়া আছে, আমার দেয়া আছে হচ্ছে এই 4টা লেনদেন যেগুলো প্রাপ্য হিসাবের সাথে জড়িত। ওরা সুন্দর করে আমার এখানে কি করছে, বসায় দিয়ে দিছে যে এই ঘটনা ঘটছে। দেখো এবার ওরা করবে কি, এইটাকে ঘিরেই আমাকে ক খ গ সলভ করবে। এটাকে ঘিরেই আমাকে ওরা কি করাবে, ক খ গ সলভ করাবে। তাহলে ওরা প্রথমে আমাকে কি বলতে যাচ্ছে, প্রথমে বলছে খান ব্রাদার্সের উপযুক্ত প্রাপ্য হিসাবের উদ্ধৃত তৈরি করো। কি তৈরি করতে বলছে, উদ্ধৃত তৈরি করতে বলছে। এই যে ব্যালেন্স বের করতে বলছে, তার মানে ব্যালেন্স বিডিটা বের করতে বলছে। সিম্পল কথা, এইটা একটা টি ছক খতিয়ান করতে বলছে। ওরা আমাকে প্রত্যেকটা হিসাব বসাই দিছে, এবার আমাকে যেভাবে আমরা ব্যালেন্স টানি সেটা আমাকে টানতে বলছে, ঠিক আছে। এবার বলছে কি, উপযুক্ত হিসাবের ভিত্তিতে খানের যে জাবেদাগুলো হয়েছে সেটা বের করতে বলছে। দেখো ভাই, এই যে লেনদেনগুলো আমার ছিল, এই যে লেনদেনগুলো হয়েছে, এটা তো অবশ্যই জাবেদা দিয়ে হয়েছে। জাবেদা দিয়ে হয়েছে না, অবশ্যই জাবেদা দিয়ে হয়েছে। কারণ কি, যেগুলো আমার প্রাপ্য হিসাবের ক্রেডিটে বসছে সেইগুলোর ক্ষেত্রে কি আমার প্রাপ্য হিসাব ডেবিট, যেগুলো হচ্ছে আমার প্রাপ্য হিসাবের ডেবিটে বসছে সেই ক্ষেত্রে আমার কি প্রাপ্য হিসাব ক্রেডিট। সো এইটার সিস্টেমটা কি, আমার এই যে নামগুলা এখানে যেটা ডেবিট পাশে বসছে তার মানে প্রাপ্য হিসাব ডেবিট, আর এইগুলোর নাম কি ক্রেডিট। যেটা আমার ক্রেডিট পাশে বসছে সেই ক্ষেত্রে প্রাপ্য হিসাবটা কি ক্রেডিট, এইটার নাম কি ডেবিট। এটা আমরা কিভাবে হয় প্রমাণ করে তোমাদের দেখাবো, ঠিক আছে। এরপরে কি বলছে, চলমান জেড ছক অনুসরণ করে বিক্রয় হিসাব, কুরিন এবং বিক্রয় ফেরত এবং ব্যাংক হিসাব, এই 4টা খতিয়ান আমাদের তৈরি করতে বলছে চলমান জেড ছক করে, ঠিক আছে। এটা একটা বড় অঙ্ক কাইন্ড অফ, তোমরা পাজল হয়ে যাবো শুরুতে দেখলে, বাট ধৈর্য ধরে আমার সাথে থাকো, ইনশাল্লাহ খুব চমৎকার ভাবে তোমাদের এটা সলভ করবো। প্রথমে আমরা কি করব, তাহলে আমাদের একটা এই যে লেনদেনগুলো আমাদের সুন্দর করে দিয়ে দিছে এটাকে আমরা খতিয়ান করব, ঠিক আছে। ওকে, কি খতিয়ান করব, কি খতিয়ান করব, আমরা করব হচ্ছে একটা টি ছক। আমরা কি করব, টি ছক, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে প্রাপ্য হিসাব যেটা হচ্ছে আমাদের খান ব্রাদার্সের, টি ছকটা সুন্দর করে দেওয়া আছে। টি ছকটা তোমাদের আবার একটু মনে করাই দিই লক্ষ্মী ভাই। প্রথমে হচ্ছে দেখো দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে তোমার ক্রেডিট সাইড। একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা কি সাইড থাকে, ক্রেডিট সাইড থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা কি সাইড থাকে, ক্রেডিট সাইড থাকে। ওকে, তাহলে এই যে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আমার আছে, এইটায় চারটা ঘর থাকে, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে টি। টি এ যেমন আমাদের এই যে দুই পাশ সমান থাকে, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে টি। ওকে, তাহলে দেখো প্রথম হচ্ছে ডেবিট। ডেবিট আছে কি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার সেম ভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ওকে, এবার যেহেতু আমাদের সব বসানো আছে, এই পাশে বসানো মানে কি, এই পাশে বসানো মানে জাবেদার জন্য কাজে লাগবে। এই পাশে বসানো মানে প্রাপ্য হিসাব ডেবিট ছিল,
আর এই নামগুলা কি ছিল? ক্রেডিট, কারণ খতিয়ানে কি হয় অপোজিট নাম লিখি না আমরা। আবার এই পাশে বসানো মানে কি? ক্রেডিট। এই পাশে বসানো মানে কি? ক্রেডিট। এই পাশে বসানো মানে কি? ক্রেডিট। কোনটা? প্রাপ্য হিসাব। তাহলে এই হিসাবগুলা কি? এই হিসাবগুলো ছিল ডেবিট। এই হিসাবগুলো কি ছিল? ডেবিট। ওকে, ডান। কারণ খতিয়ানের ক্ষেত্রে কি করি, যে হিসাবটা আমরা করি টিছকে বা যে কোনো খতিয়ানেই যে হিসাবটা করি ওটা যদি ডেবিট হয় তাহলে যাবে ডেবিট সাইডে, নাম হবে ক্রেডিটটা। এইটা যদি ক্রেডিট সাইডে যায় তাহলে এটা কি ছিল? প্রাপ্য। ক্রেডিট হলে ক্রেডিট সাইডে নাম হবে কি? ডেবিটটা। কারণ কি? এটা দ্বারা আমরা আসলে বুঝতে পারি যে ভাই এই যে প্রাপ্য হিসাবটা এই হিসাব দ্বারা ডেবিট হয়েছে মানে বাড়ছে, অথবা এই হিসাবগুলো দ্বারা এই হিসাবটা কমছে। এই যে বাড়তি কথাগুলো তোমাদের জন্য আমি বলতেছি ভাই, এটার সাথে রিলেভেন্ট না, বাট কাইন্ড অফ আমি চাইলে পারতাম শুধু কোশ্চেনটা সলভ করাইতে, বাট সেটা করতেছি না। কারণ এর সাথে তোমাদের যে আনুষঙ্গিক আরো কিছু কোশ্চেনের মানে মাথায় আসতে পারে সেগুলো যেন তোমরা সলভ করে ফেলতে পারো। আই মিন পারিপার্শ্বিক অবস্থার আরো কিছু যে কোশ্চেন তৈরি হবে সেগুলো সহ আমি তোমাদের সলভ করাচ্ছি। ঠিক আছে লক্ষ্মী ভাই? এইটা একটু দেরি হলেও মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করিও। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের ব্যালেন্স বের করার কাজ কি? আমরা যখন টিচক করি প্রথমে আমরা দেখব কোন পাশ বড়। দেখো তো, এইটা আছে 15,000 আর 70,000 মানে 85,000, আর ওইখানে আছে 3,000, 2,000, 5,000 আর হচ্ছে 20,000, তার মানে 25,000। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে আমার এটা। বড় কোনটা? এটা। কত টাকা বড়? 85,000 টাকা টোটাল যোগফল। আর ওইটা কত? 25,000। তাহলে যেহেতু এটা 85,000 বড়, তাহলে আমরা এই 85,000 আমরা যেটা বড় সেটা দুই পাশে বসাবো। যোগ করে এখানে 85,000 বসালাম, এখানেও আমরা যোগ করে 85,000 বসালাম। টিছকের নিয়মই হচ্ছে এটা, যে পাশ বড় হবে সেটা দুই পাশে বসবে। এবার আমরা দেখব ছোট কত। তাহলে এখানে এই তিনটা যোগ করে হয় কত? 25,000। তারপরও তাহলে কম আছে কত? এ পাশে 60,000। এইটাকে বলে ব্যালেন্স সিডি বা ঘাটতি। এটাকে কি বলে? ব্যালেন্স সিডি বা ঘাটতি। আর এই ঘাটতিটা কখন হবে? জুলাই 31 তারিখ। কারণ কি? ব্যালেন্স সিডি হয় যে বছরের হিসাব করতেছি, যে মাসের হিসাব করতেছি সেটার শেষ তারিখে। ঠিক আছে ভাই? তাহলে আমরা ব্যালেন্স সিডি লিখলাম বা ঘাটতি লিখলাম কত টাকা? 60,000 টাকা। কারণ এখানে কম আছে কত? কম আছে হচ্ছে আমার 60,000 টাকা। ওকে, এইটাকে বলে হচ্ছে ব্যালেন্স সিডি বা ঘাটতি। আর এটা হবে জুলাই মাসের 31, মানে যে মাসে করব সে মাসের শেষ তারিখ। আর এই 60,000 টাকাই আবার দেখো এই যে আমার ব্যালেন্স তার নিচে এসে পরবর্তী মাসের, তাহলে জুলাইয়ের পরে কি? আগস্ট। আগস্টের 1 তারিখ কত? 2022 আগস্টের 1 তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি, বা এটাকে আমি আরো বলি সুন্দর করে বাড়তি। এবার সাথে আসলেই 60,000 টাকা বাড়তে ছিল, তো সেই 60,000 টাকা আমরা লিখে ফেলছি। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল এই খতিয়ানটা করার সময়? যে পাশ বড় সেটা দুই পাশে বসাই ফেলছি, ডান। এবার দেখবো তাহলে ছোট কোন পাশ? ছোট ওই ক্রেডিট পাশ। কতটুকু ছোট? ছোট হচ্ছে কি আমাদের 60,000। আমরা এই 60,000 টাকা এখানে লিখে ফেললাম ব্যালেন্স সিডি নামে, ঘাটতি বা কমতি নামে। আর এটাকেই আবার পরের মাসের 1 তারিখে এসে নিচে যে পাশে বেশি ছিল সে পাশে ব্যালেন্স বিডি নামে লিখলাম। এইটা দেখো, এই যে জুলাই মাসের 1 তারিখে বিডি ছিল না, যখন এটা প্রাপ্য হিসাবটা আগস্ট মাসের হবে তখন এই ব্যালেন্স বিডি এখানে 15,000 ছিল আর ওখানে 60,000 দিয়ে শুরু হবে। আসলে এই হচ্ছে আমাদের টিচক। সো আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝতে পারছো। ওকে লক্ষ্মী ভাই, এবার তোমরা একটু মনোযোগ দাও। এবার আমরা করব হচ্ছে খান ব্রাদার্সের সাধারণ জাবেদা। এবার আমরা কোনটা করব? খান ব্রাদার্সের সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদা আমরা এবার করব কি? খতিয়ান থেকেই করব। সাধারণ জাবেদাটা আমরা কোথা থেকে করব? খতিয়ান থেকেই করব। ঠিক আছে, চলো একটা সহজ পদ্ধতিতে তোমাদের এটা আমি করে দেখাই, বাট তার আগে একটু গতানুগতিক পদ্ধতিটাও দেখাই। তার মানে এই যে আমাদের এখানে দেখো এই যে প্রাপ্য হিসাবটা বলা ছিল, খতিয়ানের নিয়ম অনুসারে এই পাশের প্রাপ্যগুলা কি হবে? ডেবিট। আর এই পাশের প্রাপ্যগুলা কি হবে? ক্রেডিট। এইটা হচ্ছে চোরা বুদ্ধি, এইভাবেই করতে হয়। পরীক্ষার হলে ভাই চোরা বুদ্ধিতে যদি আমার টাইম বাঁচে তাহলে আমার টাইম বাঁচাইতে হবে, আমি এভাবেই করব। ঠিক আছে, ওকে। এখন আমাকে কি করতে হবে? এবার গতানুগতিকভাবে একদম যেভাবে আমরা শিখি সেভাবে শিখাবো, বাট পরীক্ষার হলে চোরা বুদ্ধি করবা। এই পাশে যে হিসাবগুলো থাকবে সেটাকে দিয়ে দিবা ডেবিট, মানে এইটা ডেবিট হবে আর এটা ক্রেডিট হবে। আবার এই পাশে যে হিসাবগুলো থাকবে এইটা কি হবে? ক্রেডিট হবে আর এটা ডেবিট হবে, কারণ খতিয়ানের সিস্টেমে তো এটা উল্টা করে নাম লিখি আমরা, ডান। এবার আমি গতানুগতিকভাবে তোমাদের শেখাচ্ছি। চলো তাহলে প্রথম তারিখের লেনদেন ছিল কি? জুলাই মাসের 5 তারিখে।
জুলাই মাসের 5 তারিখে আমার এখানে বিক্রয় কোন পাশে ছিল? প্রাপ্য হিসাবে ডেবিট পাশে। তাহলে দেখো, ওকে, প্রাপ্য হিসাব তাহলে কি ছিল? প্রাপ্য হিসাব, ঝামেলা করতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা লক্ষ্মী ভাই এটা যেহেতু ঝামেলা করতেছে তাহলে আমরা এখানেই লিখি, দেখি চলো, প্রাপ্য হিসাব। ওকে, তাহলে যেহেতু এইখানে প্রাপ্য হিসাব ডেবিট, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট পাশে ছিল, তার মানে প্রাপ্য হিসাবে ডেবিট ছিল, প্রাপ্য হিসাবে অপোজিট নাম কি তাহলে? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা আসলে কি হয়েছে? প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এইটার মানে হচ্ছে তোমার লক্ষ্মী ভাই যে আমরা ধারে বিক্রয় করছি। আমরা কি করছি? ধারে বিক্রয় করছি। ধারে বিক্রয় করলেই কিন্তু আসলে এই জাবেদাটা হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এবার আসো এই পাশেরটা, প্রাপ্য কি ক্রেডিট না? দেখো একবার আমি শুধু প্রাপ্যটা ক্রেডিট লিখবো, আর বাকি সবগুলা কি হয় দেখো, প্রাপ্য ক্রেডিট কেন? এই যে প্রাপ্যর ক্রেডিট সাইডে, তার মানে প্রাপ্য ক্রেডিট হলে ক্রেডিট সাইডে যায়, তাহলে অপোজিট নামগুলো কি? সব ডেবিট হবে। কেমনে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে প্রথমটা কি ছিল? জুলাই মাসের 8 তারিখ প্রাপ্য হিসাব ক্রেডিট, আর এখানে হবে কুরিন হিসাব কুরিন হিসাব ডেবিট। এবার আগে আসি কুরিন অনাদায়ী পাওনা সন্দেহজনক পাওনা। কুরিন অনাদায়ী পাওনা সন্দেহজনক পাওনা। কুরিন মানে হচ্ছে গিয়ে আমার অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারি না। আমার দেনাদার বা প্রাপ্য হিসাব আমাকে যে টাকাটা দিচ্ছে না, কারণ ধারে লেনদেন করতে হলে তোমার অনেক সময় কি হয়, ধারে লেনদেন করতে হলে অনেক সময় তুমি অনেক টাকা আদায় করতে পারবে না। এটা একদম ব্যবসার একটা নিয়ম, এটা মেনেই নিতে হবে, এটা মেনে নিয়ে বিজনেস করতে হয়। তার মানে কুরিন হচ্ছে আমার জন্য একটা ব্যয়। কুরিন হচ্ছে আমার জন্য একটা কি? ব্যয়। আর প্রাপ্য যেহেতু আমি আদায় করতে পারবো না, তার মানে আমার একটা অ্যাসেট কমে গেল, তার জন্য কুরিন হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আর কুরিনের অপোজিট নাম কি আছে? সন্দেহজনক পাওনা আছে, এইভাবে করে লিখতে পারো, সন্দেহজনক পাওনা আছে, অনাদায়ী পাওনা আছে। আরেকটা নাম হচ্ছে কুরিন, আরেকটা ইংলিশ নাম হচ্ছে ব্যাড ডেট। যেগুলোর নাম থাকবে কোনো সমস্যা নাই, কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে দেখো এই যে প্রাপ্য আমরা কিন্তু ক্রেডিট লিখে রাখছি বুদ্ধি করে, দেখো। আচ্ছা, আমরা প্রাপ্য কি করছি? আমরা প্রাপ্য হচ্ছে বুদ্ধি করে লিখে রাখছি। প্রাপ্য হচ্ছে আমরা বুদ্ধি করে কি করছি? লিখে রাখছি ক্রেডিটে। আবারও এটার জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট, এই যে চোরা বুদ্ধিতে করাচ্ছি। এবার আসি এখানে, তাহলে প্রাপ্য যেহেতু ক্রেডিট সাইডে ছিল, তাহলে এই যে বিক্রয় ফেরত 20 তারিখে, তার মানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। বিক্রয় ফেরত হিসাব ডেবিট। বিক্রয় ফেরত হিসাব কি? ডেবিট। আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে বিক্রয় ফেরত হিসাব কেন ডেবিট? কারণ বিক্রয় ফেরত দিচ্ছি, বিক্রয় করলে কি হয়? ডেবিট ক্রেডিট, আর বিক্রয় ফেরত হলে ডেবিট। কারণ কি? এটা হচ্ছে আমার আয় কমে, 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 আর এখানে হচ্ছে আমার একটা অ্যাসেট কমছে। সহজ কথা হচ্ছে বিক্রয় করলে যেমন আমার আয় বাড়ে, আমার রেভিনিউ বাড়ে, সমান সমান ওনার সিকিউরিটি বাড়ে, তেমনি বিক্রয় ফেরত হইলে আমার কি হয়? সেম, ওনার সিকিউরিটি কমে আর আমার অ্যাসেট কমে। তার মানে চোরা বুদ্ধিতে এই যে এই পাশে যেহেতু হবে সবগুলো প্রাপ্য ক্রেডিট বসাই দিলাম, অপোজিটে বিক্রয় ফেরত দিয়ে দিলাম। তাহলে এই লেনদেনটা কি? এই লেনদেনটা হচ্ছে বিক্রয় ফেরত পাওয়া গেল। ওকে, ডান। এরপরে 28 তারিখে বলছে যে প্রাপ্য হিসাব কি আছে? এবার প্রাপ্য হিসাব আছে কি? ক্রেডিট। আর ব্যাংক হিসাব আছে কি তাহলে? ডেবিট। কারণ কি? প্রাপ্যর ক্রেডিট সাইডে। তাহলে আমরা আবার বুদ্ধি করে প্রাপ্য হিসাব লিখে ফেলি। লিখলাম প্রাপ্য হিসাব কি লিখবো? প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন এখানে কি আছে? ব্যাংক, তাহলে কি আছে? ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কেন ব্যাংক হিসাব ডেবিট? এই যে প্রাপ্য যদি ক্রেডিট হয়, খতিয়ানের ক্রেডিট পাশে বসে, তাহলে এখানে যেহেতু অপোজিট নাম বসে, তাহলে অবশ্যই এটা ডেবিট। আর তাহলে এই লেনদেনটা কখন হয়? প্রাপ্য হিসাব ক্রেডিট যখন আমাদের কি হয়? যখন আমাদের দেনাদার কমে যায়, বা দেনাদার আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে, তখন হয় হচ্ছে আমাদের এই জাবেদারা ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, তার মানে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি। ওকে, তার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ডেবিট, এই হচ্ছে আমাদের লেনদেন। দেখো প্রত্যেকটা চোরা বুদ্ধি করে আমি কি করছি তোমাদের তারপরও এক্সপ্লেইন করে দিছি। এটা হচ্ছে আমার একবার অ্যাসেট বাড়ছে, মানে
আমাদের সম্পদ, আর এটা হচ্ছে আবার আমার একবার অ্যাসেট কমছে। এইটার সূত্রটা কি? সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, যদি বাড়ে তাহলে ক্রেডিট আর যদি কমে তাহলে ডেবিট। আর আয় অবলিক দায় অবলিক মূলধন, যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট আর যদি কমে তাহলে ডেবিট। ডান। এবার আসি, এই যে চোরা বুদ্ধি করে আমরা করলাম কিভাবে, খতিয়ান থেকেই আমরা জাবেদা করে ফেললাম। সহজ কথা, এই পাশের আমার এইগুলো প্রাপ্য ডেবিট, অপোজিট নাম ক্রেডিটে বসাই দিব। এই পাশে আমার প্রাপ্য কি হবে? ক্রেডিট, অপোজিট নামগুলো ডেবিটে বসাই দিব। বাট আমরা শেখার জন্য অবশ্যই এক্সপ্লেইন সহকারে শিখবো। পরীক্ষা হলে ভাই আমরা তাড়াতাড়ি করার জন্য এটা করবো, কারণ আমার দরকার মার্কস। ওকে, এরপরে বলছে চলমান জের ছকে হচ্ছে বিক্রয় হিসাব, কুরিন, বিক্রয় ফেরত এবং ব্যাংক হিসাব, মানে এই 4টা খতিয়ান আমাকে করতে বলছে। 4টা খতিয়ান দিলে আসলে টাইম কনজিউম হয়ে যায় ভাই, এটা সত্যি কথা। কারণ তোমাদের জন্য এই 4টা খতিয়ান 20 মিনিটের মধ্যে ওভারঅল ছক করে অনেকের জন্যই করাটা একটু টাফ হয়ে যায়। এর জন্য আমি ফিল করি যে চলমান জের ছক আসলে 2টা দেওয়া উচিত, কাইন্ড অফ। সব মিলিয়ে 4টা খতিয়ান থাকবে, ক খ গ মিলিয়ে, বাট এইভাবে পেঁচাইলে তখন তোমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা এবার করতেছি কি, চলমান জের ছক করব। ঠিক আছে, আমরা কি করব? চলমান জের ছক করব। কয়টা করব? 4টা করব। কি কি করব? বিক্রয়, কুরিন, আর কি ছিল? ব্যাংক ছিল, আর ছিল কি? বিক্রয়, কুরিন, ব্যাংক, আর আমাদের কি ছিল দেখি তো, চলো। বিক্রয়, কুরিন, ব্যাংক আর বিক্রয় ফেরত ছিল, এই 4টা ছিল। তাহলে আমরা তো এটা জানি যে চলমান জের ছক কিভাবে করে, বাট আমরা তাও ইন্ডিভিজুয়াল একদম প্রত্যেকটা খতিয়ান করব তোমাদের সাথে সাথে। ঠিক আছে, দেখো খান ব্রাদার্সের খতিয়ান, চলমান জের ছক। প্রথমে হেডলাইন দিলাম বিক্রয় হিসাবে। এভাবে 4টা ছক আমরা একসাথে করে ফেলবো, একদম 4টা ছক আমরা কি করব? একসাথে করে ফেলবো। ওকে, দেখো তাহলে চলমান জের ছকে প্রথমে হচ্ছে তারিখ, দেন বিবরণ, দেন এই জাবেদা পৃষ্ঠা। এটা সবসময় আমি তোমাদের হচ্ছে হাইলাইট করে দেই, কারণ এগুলো যেন ভুল না হয়। খতিয়ানের সময় হয় জাবেদা পৃষ্ঠা, আর জাবেদা করার সময় হয় খতিয়ান পৃষ্ঠা। দেন হচ্ছে ডেবিট, ক্রেডিট টাকা, আর হচ্ছে এরপরে হিসাবের কোড নম্বর উপরে ছোট করে লিখে দিবা, আর তারপরে জের বা ব্যালেন্স বা উদ্ধৃত, জের বা ব্যালেন্স বা উদ্ধৃত। তাহলে ডেবিট হচ্ছে তোমার জের বা ক্রেডিট জের, তার মানে এই টাকাটা বড় হলে ডেবিট পাশে, এই টাকাটা বড় হলে ক্রেডিট পাশে। শেষ। তাহলে আমরা প্রথমে শুরু করি। চলো, প্রথম আমাদের লেনদেনটা কি ছিল ভাই, আমরা একটু জাবেদাগুলো দেখে আসি। প্রথম আমাদের লেনদেনটা ছিল ধারে বিক্রয়। প্রথম লেনদেনটা আমার কি ছিল? ধারে বিক্রয়। এই যে ধারে বিক্রয় করা ছিল, তাহলে ধারে যেহেতু বিক্রয় করা ছিল, তাহলে এখানে আমার প্রাপ্য হিসাব কি? ডেবিট। বিক্রয় হিসাব কি? ক্রেডিট। আমরা করতেছি কি? বিক্রয়। আমরা করতেছি কি? বিক্রয়। আমরা করতেছি কি? বিক্রয়। তাহলে আমাদের মেইন ফোকাস কি? বিক্রয়। বিক্রয় কি? ক্রেডিট। তাহলে অপোজিট নাম কি? প্রাপ্য হিসাব লিখছি। 2022 জুলাই 5 লিখে ফেলছি। শেষ। মেইন ফোকাস কি? বিক্রয়। বিক্রয় হচ্ছে ক্রেডিট। টাকাটা কই যাবে? ডেবিটে? নো, টাকাটা যাবে ক্রেডিটে। বসাই ফেললাম, ব্যালেন্সও আমরা বসাই ফেললাম, ক্রেডিটে 70,000 টাকা। শেষ। তো আমরা যেটা করতেছি এইটাই আমার মেইন ফোকাস। টাকার বেলায় এইটাই মেইন ফোকাস। এটা ডেবিট হলে টাকা ডেবিটে, এটা ক্রেডিট হলে টাকা ক্রেডিটে। বাট নামের ক্ষেত্রে উল্টাটা। এবার নামটাও কেন উল্টা? এইটা দ্বারা আমরা আসলে বুঝতে পারি কি, দেখো এই যে বিক্রয়, বিক্রয় করছি আমরা প্রাপ্য হিসাবের কাছে, এর জন্য আমার বিক্রয়টা ক্রেডিট হয়েছে। বিক্রয়টা ক্রেডিট কিভাবে হয়েছে? আমরা ধারে বিক্রয় করছি, কার কাছে? প্রাপ্য হিসাবের কাছে। এটা একটা প্রমাণ, এর জন্য এভাবে নাম লেখা থাকে উল্টাটা। ঠিক আছে, এবার আসি, দেখো কুরিন প্রদান করা হলো। এরপরেরটা কি ছিল? কুরিন প্রদান করা হলো। কি করা ছিল? কুরিন প্রদান করা হলো, যেটা আমাদের ছিল, বা কুরিন ধার্য করা ছিল। এখানে কি ছিল? এখানের জাবেদাটা কি ছিল লক্ষ্মী ভাই? এখানের জাবেদাটা ছিল কুরিন হিসাব ডেবিট, হিসাব ডেবিট, আর ছিল আমার প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে কুরিন হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট ছিল। তাহলে আমাদের মেইন ফোকাস কি এবার? এই যে কুরিন, এই আমরা কুরিন লিখছি। গতানুগতিক 4টা যে ছক করে রাখছিলাম একদম সেম ভাবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, হিসাবের কোড নাম্বার করে ফেলছি। তাহলে মেইন ফোকাস কি? কুরিন। ডেবিট না ক্রেডিট, এটা ফোকাস। কুরিন হচ্ছে ডেবিট, কুরিন কি? ডেবিট। তাহলে অপোজিট নাম কি? প্রাপ্য। অপোজিট নাম প্রাপ্য লিখছি। তারিখ লিখছি জুলাই 22 সাল জুলাই 8। এবার যেহেতু কুরিন ডেবিট, তাহলে টাকাটা কি? ডেবিটে 3000 টাকা, ব্যালেন্সটাও আমার ডেবিটে 3000। যেহেতু একটা করে লেনদেন, আমার তো আর বাড়তি কোনো কিছু যোগ বিয়োগের এখানে কিছু নাই। কুরিন লিখে ফেলছি। শেষ। এরপরে আমরা কি করবো লক্ষ্মী ভাই? দেখো কুরিনের পরে আছে কি? বিক্রয় ফেরত। ওই যে সেম ভাবে বিক্রয় ফেরত আমরা করব। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা কি ছিল? বিক্রয় ফেরতের জাবেদা ছিল হচ্ছে তোমার বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ফোকাস কি? বিক্রয় ফেরত। তাহলে আমাদের বিক্রয় ফেরত যেহেতু ফোকাস, বিক্রয় ফেরত আমরা ছক করে ফেললাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সেম জের, ডেবিট জের, ক্রেডিট জের। যেহেতু আমাদের ফোকাস হচ্ছে বিক্রয় ফেরত,
এটা কি ডেবিট না ক্রেডিট? এটা ডেবিট। তাহলে এটার অপোজিট নাম কি? প্রাপ্য। তারিখ কত? 2022 জুলাই 20 তারিখে। তারিখটা সুন্দর করে লিখলাম, অপোজিট নামটা লিখে ফেললাম প্রাপ্য হিসাব। এখন কি বিক্রয় ফেরত ডেবিট, তাহলে টাকাটাও যাবে আমার ডেবিটে, আর একটা এন্ট্রি ব্যালেন্সটাও আমার ডেবিটে চলে গেল। শেষ। একটা এন্ট্রি থাকলে চলমান জেড ছক অনেক ইজি এবং অনেক টাইম বেঁচে যায়। এটা আমার অনেক ভালো লাগে, আমি বিশ্বাস করি তোমরা সিমিলারলি মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা। এবং এরপরে আমরা করব হচ্ছে ব্যাংক হিসাব। এরপরে কি করব? ব্যাংক হিসাব। তাহলে দেখো ব্যাংক হিসাবটাও সেম। ব্যাংকের হিসাবের জাবেদাটা তাহলে কি ছিল? ব্যাংক হিসাবের জাবেদা ছিল, দেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মেইন ফোকাস কি? ব্যাংক। মেইন ফোকাস কি? ব্যাংক। মেইন ফোকাস হচ্ছে ব্যাংক। এই হচ্ছে আমার ব্যাংক। তারিখ 2022 সাল জুলাই 28। প্রাপ্য হিসাব ওই যে অপোজিট নাম, যেহেতু ব্যাংক আমার ডেবিট, অপোজিট নাম লিখছি প্রাপ্য হিসাব। তাহলে ব্যাংক ডেবিট, টাকাও কই যাবে? ডেবিটে যাবে, ব্যালেন্সও ডেবিটে যাবে। শেষ। এই চলমান জেড ছকের চমৎকার বিষয় হচ্ছে এটা, যে এটা যখন একটা লেনদেন থাকে তখন জাস্ট শুধু বসাই দিলেই হয়ে যায়। এখানে দিনে দিনে আর কোনো ব্যালেন্স বের করার কোনো কিছু থাকে না। যেমন টি ছকে আমার একটা লেনদেন হলেও ব্যালেন্স সিডিবিডি বের করা লাগে, এখানে আমার অটোমেটিক ব্যালেন্স বের হয়ে যায়। তাহলে আমরা 4টা চলমান জেড ছক করলাম। একটা করলাম হচ্ছে প্রথমে কি? বিক্রয় করলাম, আমরা ব্যাংক করলাম, বিক্রয় ফেরত করলাম, আমরা হচ্ছে কুরিন করলাম। এই 4টা করলাম। সিমিলার প্রত্যেকটাই আমরা কি পদ্ধতি অবলম্বন করছি ভাই? প্রত্যেকটাই আমরা প্রথমে ছক করছি, চলমান জেড ছকের ছক, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স যেটাকে আমরা বলি। আফটার দ্যাট আমরা রুলস অনুসারে যেটা করতেছি ওইটা ফোকাসে রেখে আমরা জাস্ট অপোজিট নামটা লিখছি, টাকাটা যদি ওইটা ডেবিট হয় ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে বসাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা আমার পছন্দের ছিল, এই অঙ্কটা ভালো ছিল। এই অঙ্কটা তোমরা বারবার করে দেখবা, একবার দুইবার না। এগুলো কি করবা? বারবার করে দেখবা ভাই। বারবার করে দেখলে হবে কি, তোমার মাথায় গেঁথে যাবে। এটা কিন্তু ডিফারেন্ট অঙ্ক, অন্য সব অঙ্কের মতো কিন্তু না, কাইন্ড অফ এটা একটু ডিফারেন্ট। সো এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে এবং নোট ডাউন করে রাখবা যে আমার এই বোর্ডের এই অঙ্কটা হচ্ছে আমার গতানুগতিক অঙ্কের চেয়ে ডিফারেন্ট। আমি বিশ্বাস করি আমার ভাই বোনদের কেউ ঠেকাইতে পারবেন ইনশাল্লাহ। আর আমি অনেকটা সময় নিয়ে অনেকটা ধৈর্য ধরে তোমাদের বারবার করে অঙ্কগুলো কেন সলভ করাচ্ছি, যেন ইনশাল্লাহ তোমাদের প্রিভিয়াস যে সময়গুলো চলে গেছে সেটা যা নষ্ট হয়েছে ফিউচার যেন আর নষ্ট না হয়। ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা সব সময় নিজেকে ভালো বুঝবে। এবং একটা কথা মনে রাখো, যে ব্যক্তি নিজেকে ভালো না বাসে সে কাউকে ভালোবাসতে পারে না। এবং মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তি নিজের ভালো না চায় সে আসলে কারো ভালো করতে পারে না। কারণ কি, সবার আগে তোমাকে তো একটা জায়গায় পৌঁছাতে হবে, আফটার দ্যাট তো তুমি তোমার আশেপাশের অবস্থা ভালো করবা। শুনে রাখো, যে সিংহ আসলে দুর্বল হয় সে অন্যের জন্য স্বীকার করতে পারে না, এটা কিন্তু তোমরা ভালো করেই জানো। সো তোমরা ওইভাবে করে আগায় যাও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। আমি আশা করি পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।